আন্টি, সিনু কোথায়? শিনু তো আর রুমে আছে। ভাবলাম আজ হয়তো সব দেরি করে খুলবে, সেজন্য এত বেলা করে ঘুমাচ্ছে। না তো আন্টি। তাহলে কি হয়েছে ওর? টেনশন করবেন না আন্টি, আমি দেখছি। রাইমা লম্বা লম্বা পা ফেলে সিনুর রুমের কাছে গেল। দরজা অনেকবার ধাক্কানোর পরেও অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে রাইমা প্রচণ্ড ঘাবড়ে গেল। সিনুর মা মিনা জামিন এসে রাইমার হাতে একটা ডুপ্লিকেট চাবি দিয়ে বলল, এটা দিয়ে দরজা খোলার চেষ্টা করো মা। রাইমা কাপা কাপা হাতে চাবিটা নিয়ে দরজা খুলল। মিনা জামিন আর রাইমা আলতো করে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। ভিতরে ঢুকে ওনারা যা দেখলো তাতে পুরো আহাম্মক হয়ে গেল। সিনু বেঘরে ঘুমোচ্ছে, ওর মুখ বেয়ে লালা গড়িয়ে পড়ছে, চুলগুলো সব এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মিনা জামিন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, একে নিয়ে অযথাই ভয় পেলাম। কবে যে বড় হবে আল্লাহ মালুম। তোমার বান্ধবীকে তুমি সামলাও মা, আমি গেলাম। বলে উনি চলে গেলেন। রাইমা ভ্রু কুঁচকে সিনুর দিকে এগিয়ে গিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে চিৎকার করে বলল, উঠে পড় অলসের বাচ্চা। সিনু তড়াক করে উঠে বসে মৃদু আর্তনাদ করে বলল, ভূত আম্মু ভূত। রাইমা সিনুর গালে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলল, চুপ কর বেয়াদব। আচমকা ঘুম ভাঙার পর এমন চর খাওয়ায় সিনু পুরো আহাম্মক হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে গালে হাত দিয়ে সিনু কাঁদো কাঁদো স্বরে বলল, মামা মারলি কেন? আমি কি করেছি? কি করেছিস? আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম তোর ধারণা আছে? ফোন অফ, দরজা বন্ধ, কোনো সারা শব্দ নেই। ভাবতে পারছিস কি কি চিন্তা মাথায় এসেছিল তখন? বলে রাইমা রাগে গজগজ করতে লাগলো। সিনু ওর হাত ধরে অনুতপ্ত হয়ে বলল, আফন সোনা, আসলে কালকে প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই ঘুমের ঔষধ খেয়েছিলাম, তাই সকাল কখন হয়েছে বুঝতেই পারিনি। রাইমা কিছুটা শান্ত হলো। তারপর সিনুর মুখটার দিকে তাকিয়ে চোখ মুখ কুঁচকে বলল, এটা তোর অবস্থা, মুখে লালা, চুলগুলো ভণ্ড বাবার মতো খাড়া খাড়া হয়ে আছে। সাজিদ ভাইয়ের মতো আমারও বলতে ইচ্ছা করছে তোর বিয়ের সম্ভাবনা খুবই কম। কে বলেছে আমার বিয়ে হবে না? দেখে নিস, অনেক সুদর্শন একটা ছেলের সাথে আমার বিয়ে হবে। আর হ্যাঁ, উনি কবে থেকে তোর ভাইয়া হয়ে? যেদিন থেকে তোকে বাঁচিয়েছে সেদিন থেকে উনি আমার ভাইয়া। যা বাবা, ফ্রেশ হয়ে নে, নয়তো সুদর্শন ছেলে তো দূরের কথা, রাস্তার পাগলও জুটবে না তোর কপালে। এত নিরুৎসাহিত করছিস কেন শালা? মাথা চুলকাচ্ছিস কেন? উকুন হয়েছে বুঝি? এত দামি দামি শ্যাম্পু আর তেল দিয়ে চুল বড় করতেছি কি উকুনদের বাসা ভাড়া দেওয়ার জন্য? নো ওয়ে বেবি, আমি অতটাও মহান নই। আচ্ছা, বাসা ভাড়া দিতে হবে না, তুই গিয়ে দ্রুত ফ্রেশ হ, শপে যেতে হবে। রাইসা তানিয়ার বাসার ড্রয়িং রুমে বসে আছে। তানিয়া সকালে ওঠার পর থেকে ছাদে জরুরি কিছু কাজ করছে। ফোনে চার্জ ছিল না বিদায় ওদের ফোন করে বলতে পারেনি যে ওর আসতে দেরি হবে। রাইসা এতক্ষণ ওর সাথে ছাদেই ছিল। তানিয়ার মা তুলি বেগম ওকে জোর করে ড্রয়িং রুমে বসিয়ে কিছু ফলমূল খেতে দিয়েছে। রাইসা একটা আপেলের পিস খেতে লাগলো। তুলি বেগম এক কাপ কফি হাতে ওর কাছে এসে বলল, মা, এটা তোমার তানজিৎ ভাইয়াকে একটু দিয়ে আসো তো, ও আর রুমে আছে। আমি ওনার সামনে যাব না আন্টি, ওনার তো মেয়ে জাতি পছন্দ না। ভয় নেই, তানজিৎ তোমাকে কিছু বলবে না। আসলে আমিই যেতাম, কিন্তু তানিয়াকে গিয়ে কাজে একটু সাহায্য করতে হবে। রাইসা তৎক্ষণাৎ বলে উঠল, আন্টি আমি তানিয়ার কাছে যাচ্ছি। না মা, এত ভারী কাজ তুমি করতে পারবে না। তানিয়াই করতে হিমশিম খাচ্ছে, তাই ওকে সাহায্য করার জন্য আমারই যাওয়া উচিত। তুমি প্লিজ কফিটা তানজিৎকে দিয়ে আসো। তুলি বেগম অনুরোধের স্বরে কথাগুলো বললেন, তাই রাইসা মানা করতে পারল না। ইতস্তত করে ও কফির কাপটা নিয়ে তানজিদের রুমের দিকে পা বাড়ালো। তানজিদ সদ্য গোসল সেরে বাথরুম থেকে বেরোলো। তানিয়ার সাথেও সকাল থেকে কাজ করছিল। রাইসা আসার কিছুক্ষণ আগে ও অফিসের জন্য রেডি হওয়ার জন্য রুমে এসেছিল। তানজিদ একটা ট্রাউজার পরে খালি গায়ে বাথরুম থেকে বের হয়ে টাওয়াল দিয়ে মাথা মুছতে লাগলো। দরজা খোলা থাকায় রাইসা মাথা নিচু রেখে ধীর পায়ে ভিতরে প্রবেশ করে দরজায় একটা টোকা মারল। তানজিদ পিছু ঘুরে রাইসাকে দেখতেই ভ্রু কুঞ্চিত করে ফেলল। রাইসা মৃদু স্বরে, আপনার কফি। এই মেয়ে আমার রুমে আসার সাহস পেলে কোথায়? ছেলে দেখলেই তোমাদের হুঁশ হারিয়ে যায় তাই না? শুধু সুযোগ খোঁজো কীভাবে ছেলেদের পটানো যায়, ওদের কাছাকাছি যাওয়া যায়। বের হয়ে যাও স্টুপিড।
রাইসার প্রচণ্ড মেজাজ বিগড়ে গেল। নিজেও দ্বিগুণ কর্কশ কণ্ঠে বলল, এই ছেলে চুপ, আপনার সাথে ঢলাঢলি করার ইচ্ছে আমার নেই। আন্টি বলেছে এর জন্য আপনার রুমে এসেছিলাম, নয়তো আমার বইই গেছে আপনার মতো একটা ডাইনা ছেলের কল্লার মতো কথা শোনার জন্য রুমে এসে বসে থাকার। তারপর কফির মগটা টেবিলে সশব্দে রেখে জোরপূর্বক দাঁত বের করে বলল, এই নিন আপনার মনের কালারের মতো কালো কফি, আই মিন ব্ল্যাক মিস্টার চিরকুমার ভাইয়া। তানজিৎ পুরো থতমত খেয়ে গেল। জীবনে এতটা হতভম্ব কখনো হয়েছিল বলে ওর মনে পড়ছে না। রাইসা গম্ভীর মুখে তানজিদের মুখের দিকে আরেকবার তাকিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালেও থমকে দাঁড়ালো। তারপর পিছু ঘুরে তানজিদকে বলল, মানছি আপনার বন্ধুরা খারাপ মেয়ের পাল্লায় পড়ে জীবন ধ্বংস করে ফেলেছে, কিন্তু তাই বলে সব মেয়েকে ওদের মতো ভাবলে আপনি মহা বোকা। ভুলে যাবেন না তানিয়াও মেয়ে, আন্টিও মেয়ে। আপনার প্রেক্ষাপটে তো তাহলে তানিয়া আর আন্টিও খারাপ হওয়া উচিত, কিন্তু আপনি তো তাদেরকে অনেক ভালোবাসেন, সম্মান করেন। একটা পরামর্শ দেই শুনুন, আপনার মেয়ে যাতে পছন্দ না ঠিক আছে, সেটা আপনার ব্যক্তিগত চিন্তাধারা, কিন্তু মেয়েদেরকে অপমান করার কোনো অধিকার, মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টায় আপনি অজান্তেই সবাইকে অসম্মান করে ফেলছেন। বিষয়টা একটু মাথায় রাখবেন মিস্টার চিরকুমার ভাইয়া। কথা বলার পর হঠাৎ তানজিদের খালি গায়ের দিকে রাইসার নজর গেল। লজ্জা পেয়ে ও দ্রুত চোখ সরিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তানজিদ ওর যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর মনে এখন কি চলছে সেটা ওর মুখ দেখে আন্দাজ করা যাচ্ছে না। রুম থেকে বেরোনোর পরেই রাইসা গম্ভীর মুখটা মুহূর্তেই ফোটা বেলুনের মতো চুপসে গেল। একটু আগের সমস্ত সাহস ফুস হয়ে গেল। দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, হাই আল্লাহ, হাই আল্লাহ, হাই আল্লাহ, না জানি কী সব বলে আসলাম। এত সাহস কোথায় পেলি রে রাইসা? হাই আম তো ভেরি অবাক। সিনু আর রাইমা আসার কিছুক্ষণ পরেই তানিয়া আর রাইসা শপে পৌঁছালো। তখনকার ঘটনার পর থেকে রাইসা চুপচাপ হয়ে আছে। তানিয়া অনেকবার জিজ্ঞাসা করলেও ও কিছু বলেনি। তানিয়া চোখের ইশারায় সিনু আর রাইমাকে কিছু একটা বলল। ওরা রাইসার কাছে এসে ওর পাশে বসে পড়ল। সিনু ব্রোকুসকে ওর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোর? এত চুপচাপ কেন? সারাক্ষণ না বকবক করতে থাকিস? জানিস আজ আমি কি করেছি? না। তাহলে শোন। রাইসা ওদেরকে তানজিদের রুমে কি কি হয়েছে সব বলল। সব কিছু শোনার পর ওরা তিনজন কয়েক মুহূর্ত থম মেরে বসে থাকলো। তারপর একে অপরের দিকে তাকিয়ে ওরা হাসতে শুরু করলো। রাইসা ভ্রুকুটি করে বলল, ক্যাবলার মতো হাসছিস কেন? তোর এত সাহস! ভাইয়াকে এসব বলার সময় তোর ভয় লাগেনি? তোকে যে জানলা দিয়ে বাইরে ফেলে দেয়নি, এটা তোর সৌভাগ্য। আমাকে সান্ত্বনা না দিয়ে আরো ভয় দেখাচ্ছিস? কেমন বেস্ট ফ্রেন্ড তুই? তারপর হাসতে থাকা সিনু আর রাইমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বল, আর এই দুটোকে দেখ কেমন পেটনিগুলোর মতো হাসছে। সিনু আর রাইমা হাসি থামিয়ে ওর দিকে গম্ভীর মুখে তাকালো। সেটাকে পাত্তা না দিয়ে রাইসা তানিয়ার দিকে তাকিয়ে করুন, আমি ভুল কিছু বলে ফেলেছি নাকি তানি? আসলে একটু বেশিই রেগে গিয়েছিলাম, তাই যা মুখে এসেছে তাই বলেছি। আমি নাকি ওনার সাথে ঢলাঢলি করতে গিয়েছিলাম। এটা শুনলে কান্না রাগ ভাসবে বল? ওরা তিনজন মুখে হাত চেপে আবারও হাসতে শুরু করলো। এতে রাইসা বিরক্ত হয়ে বলল, আর একবার হাসলে তোদের সব কটা দাঁত ফেলে দিব শালা। ওরা তিনজন বহু কষ্টে হাসি থামালো। তানিয়া মুখভঙ্গি স্বাভাবিক করে রাইসার হাত দুটো ধরে বলল, তুই একটাও ভুল কথা বলিসনি। আমি বোন জন্য বলতে পারিনি এতদিন। তুই আমার সেই আশা পূরণ করে দিলি। যাই হোক, তোর উচিত ছিল আরও কিছু কথা শুনিয়ে দেওয়ার ওই গাধাটাকে। আমি যদি ঠিক কথাই বলে থাকি তাহলে হাসছিস কেন? তুই তানজিদ ভাইয়ের সাথে ঢলাঢলি করতে গিয়েছিলি, এটা শুনে আমার হাসি আটকাচ্ছে না ভাই। আর ভাইয়াকে দেয়া তোর নাম মিস্টার চিরকুমার ভাইয়া শুনে আমার প্রচণ্ড হাসি পাচ্ছে। ওসব বাদ দে। আমার তো ভাইয়ার ওই মুহূর্তের মুখভঙ্গি কেমন হয়েছিল যখন রাইসা বলেছিল ডায়না ছেলের করলার মতো কথা, সেটা ভেবে গলা ফাটিয়ে হাসতে ইচ্ছা করছে। আজ সাজিদ মেহমেদকে নিয়ে খুব সকাল সকাল শপে এসেছিল। সারা রাস্তা মেহমেদ হাই তুলতে তুলতে বাইক চালিয়েছে। ভাগ্য ভালো রাস্তা তখন ফাঁকা ছিল, নয়তো আজ একটা অঘটন ঘটিয়ে ছাড়ত ও। যাই হোক, সাজিদের মনে তখন সিনুর কথা ঘুরছিল।
ও সারা রাত ঘুমোতে পারেনি, বিছানায় ছটপট করে কাটিয়েছে। সিনুকে দেখার জন্য সাজিদ তাড়াতাড়ি এসেছিল, অথচ সিনুই আজ দেরি করে এসেছে। কতবার যে সামনে তাকিয়ে সিনুকে খুঁজেছে তার কোনো ইয়ত্তা নেই। অবশেষে যখন সিনুর স্কুটি এসে শপের সামনে থেমেছিল, তখন প্রথমবারের মতো সাজিদের হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। অন্যরকম অচেনা একটা অনুভূতি এসে মনের মধ্যে হানা দিয়েছিল। সিনু কিছু হিসাব নিকাশ করতেছে আর সাজিদ বেহায়ার মতো ওর দিকে হা হয়ে তাকিয়ে আছে। মেহমেদ টি শপ থেকে সাজিদের এমন অন্যমনস্ক আচরণ দেখে ওর দিকে ভ্রু কুঁচকে আসতে লাগলো। সাজিদের চোখ অনুকরণ করে মেহমেদও সামনে। সিনুকে দেখে মেহমেদের কপাল কুঁচকে গেল। ও জোরে গলা খাকারি দিল। সাজিদের হুঁশ ফিরে আসলো, কিন্তু ও স্বাভাবিকভাবে মেহমেদের দিকে তাকিয়ে বলল, কিছু দরকার? হোয়াট এভার সাজু বেবি, ওই পিচ্চুর প্রেমে পরিণত তো? যদি বলি হ্যাঁ পড়েছি তাহলে? আর হ্যাঁ কি পিচ্চু পিচ্চু বলছিস? আজ থেকে ভাবি বলে ডাকবি। হোয়াট, সিরিয়াসলি? এ আমি কি শুনছি? হোয়াট এভার আম্মু, তোমার বড় ছেলে খারাপ হয়ে গেছে, ছোট ছোট মেয়েদেরকে লাইন মারে। সাজিদ ওর পিঠে দুম করে একটা ঘুষি মেরে বলল, শাট আপ, একদম বাজে কথা বলবি না। ওটা তোর ভাবি হয়। খুব দ্রুতই ওকে বিয়ে করে নিজের ঘরে নিয়ে আসবো আমি। না, এই যোগী মেয়েকে আমার ভাবি হিসেবে একদমই পছন্দ হয়নি। হোয়াট এভার, আমার 10টা নয় 20টা নয় একটা মাত্র ভাবি হবে, সেটাও যদি যোগী হয় তাহলে কিভাবে চলবে? আমি একটা শান্তশিষ্ট সুশীল ভদ্র ভাবি চাই। এই পিচ্চু চলবে না, তুই অন্য কোথাও ট্রাই করে দেখ, এখানে আমার মত নেই। তোর থেকে কে পারমিশন চেয়েছে? আমার যাকে পছন্দ আমি তাকেই বিয়ে করব। তারপর সামনে সিনুর দিকে তাকিয়ে মেহমেদের উদ্দেশ্যে বলল, তোর ভাবি হিসেবে পছন্দ না হলেও আমার বউ হিসেবে অনেক পছন্দ হয়েছে। বলেই সাজিদ লাজুক হাসলো। তা দেখে মেহমেদ অবাক হয়ে বলল, ও বাবা, তুই লজ্জা পাচ্ছিস? তোরও লজ্জা আছে? হোয়াট এভার, এতদিন তো এই গুণটা জানতাম না, আজ এসব কি শুনছি তোর থেকে সাজু বেবি? আমি কি পাগল হয়ে গেলাম নাকি? তুই এখান থেকে ভালোই ভালোই যাবি না তোকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া লাগবে? সাজু বেবি, এত দ্রুত রেগে গেলে কিভাবে চলবে ওই পিচ্চুর? সাজিদ চোখ রাঙিয়ে তাকাতেই মেহমেদ নিজের ভুল সংশোধন করে বলল, না মানে আমার না মেনে নেওয়া ভাবি তো তোকে শত্রু ভাবে এখনো, তাই তোকে মিষ্টি করে কথা বলা শিখতে হবে, নয়তো ওই আমার না মেনে নেওয়া ভাবি তোকে পাত্তা দিবে না। তোকে সেসব ভাবতে হবে না। কিভাবে ওকে নিজের বউ বানাতে হবে তা আমার জানা আছে। তুই নিজের চরকায় তেল দে। মেহমেদ আরও কিছুক্ষণ সূক্ষ্ম নজরে একবার সাজিদ আর একবার সিনুর দিকে তাকিয়ে টি শপে চলে গেল। ও চলে যেতেই সাজিদ আবারও সামনে তাকালো। হঠাৎ রাইসার করা কাণ্ড কারখানাগুলো মনে পড়তেই সিনু জোরে জোরে হাসতে শুরু করলো। হাসতে হাসতে হঠাৎ সামনে তাকাতেই সাজিদের সাথে ওর চোকাচোকি হয়ে গেল। কয়েক সেকেন্ড দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকলো। তারপর অপ্রত্যাশিতভাবে সিনু সাজিদকে মুখ ভেংসি কেটে ওর থেকে চোখ সরিয়ে নিল। তা দেখে সাজিদের ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি ফুটে উঠল। বিড়বিড় করে বলল, কথায় কথায় মুখ ভেঙচি কাটো কেন সিনু পাখি? জহুরের সময় হতেই রাইমা শপের সামনে ক্লোজেট সাইনবোর্ডটা ঝুলিয়ে দিয়ে আসলো। বাইরে তখন বেশ কিছু কাস্টমার দাঁড়িয়েছিল। সবাই কারণ জিজ্ঞাসা করলে রাইমা বলল, 20 মিনিট পর যথারীতি সব চালু হবে। আপনারা ততক্ষণ আশেপাশে থেকে একটু ঘুরে আসুন, পাশেই একটা পার্ক আছে। 20 মিনিটের বিরতি কেন জানতে পারি? আঙ্কেল, এখন নামাজের টাইম, নামাজ আদায় করার জন্য 20 মিনিট বিরতি নিয়ে। সবাইকে বিদায় জানিয়ে রাইমা ভিতরে চলে আসলো। সিনুও সব কিছু গুছিয়ে রাখলো। মারিয়া অবাক হয়ে বলল, নামাজের জন্য সব বন্ধ করার কি দরকার ছিল? নামাজ তো পরেও আদায় করা যেত। কতগুলো কাস্টমার দাঁড়িয়েছিল, এভাবে করলে তো আমাদের লস হয়ে যায়। আগে নামাজ পরে কাজ। মানছি নামাজ আগে, কিন্তু এখন তো আমরা ব্যস্ত ছিলাম। কাজ কমে গেলে তো নামাজ আদায় করা যেত। সময় মতো নামাজ আদায় করা উত্তম, বুঝলে মারিয়া? আমরা কখনো এতটা ব্যস্ত থাকি না যে নামাজ আদায় করতে পারবো না। আসলে এটা আমাদের গুরুত্বের ওপর নির্ভর করে। যার কাছে যেটার গুরুত্ব বেশি, সে যত ব্যস্ত থাকুক না কেন সেটা করার জন্য মুখিয়ে থাকে। সেভাবেই হোক না কেন সেই কাজটা সে কমপ্লিট করে। তাহলে নামাজের কথা আসতেই আমাদের এত অজুহাত কেন? তুমি বললে না লস হয়ে যাবে? লস হবে না, বরং আমাদের ব্যবসার আরও বরকত হবে। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি, তাহলে অচিরেই তিনি আমাদের এমন সব পুরস্কার দিবেন যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি।
রাইমা, তানিয়া আর রাইসাকে পাশের শপ থেকে ডেকে নিয়ে আসলো। ওদের দেখে সিনু মুচকি হেসে বলল, হজু করে নিতে শপের একটা জায়গা ওরা নামাজের জন্য ফাঁকা রেখেছিল, আর ভিতরে পানি তো অবশ্যই আছে। নামাজ আদায় শেষে ওরা পুনরায় শপের কাজ শুরু করে দিল। তখনকার কাস্টমারগুলো সবাই এসে আবারও হাজির। সবার অর্ডার করা খাবার প্যাক করে দিয়ে রাইমা ওনাদের উদ্দেশ্য করে বলল, জাজাকুমুল্লাহ, আবারও আসবেন আমাদের এই ছোট্ট শপে। হঠাৎ নাবিন এসে সিনুর সামনে চুটকি বাজিয়ে বলল। ওনারা না আসলেও আমি এসেছি। সিনু প্রথমে হকচকিয়ে গেলেও নাবিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপনি তো অলওয়েজ এখানে ওয়েলকাম ভাইয়া। তা হঠাৎ কি মনে করে? একটু পেস্ট্রি খেতে ইচ্ছা করছিল, আর আম্মুকে একটা সুন্দর বুকেট কিনে দিতে চাই, তাই চলে এলাম। নাবিনের দিকে তাকিয়ে রাইমা ভ্রুকুসকে মনে মনে বলল, এই ইংল্যান্ডের ভুল করে ফেলে যাওয়া বংশধর কোথা থেকে টপকালো? বিকেলের মনোমুগ্ধকর সূর্যের আলো এসে সিনুদের শপে পড়ে শপের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। নাবিন হাস্যোজ্জ্বল মুখে সিনুকে বলল, বুকেটটা কিন্তু তোমার হাতের হতে হবে সিনু। আচ্ছা ঠিক আছে, তাহলে মাইরার থেকে পেস্ট্রি নিন ভাইয়া। আচ্ছা। সিনু পাশের শপে চলে গেল। ও চলে যাওয়ার পর নাবিন নিজের হাস্যোজ্জ্বল মুখটা গম্ভীর করে টু পেস্ট্রি প্লিজ। রাইমা হতভম্ব হয়ে নাবিনের এই রূপ বদল দেখল। বিড়বিড় করে টিটকা, ইংরেজদের আত্মা ভর করলো আবার। ডিউ ইউ সো সামথিং রাইট নাও? নো মিস্টার ইংল্যান্ডের ভুল করে ফেলে যাওয়া গম্ভীর মুখের বংশধর। হোয়াটস ননসেন্স? আপনাকে কেন বলবো? বলেও নাবিনের জন্য দুটো পেস্ট্রি প্যাক করে দিল। তারপর নাবিনের দিকে প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, এই নিন আপনার অর্ডার। আই এম নট প্রফেসর, আই এম আ লেকচারার। আপনার এই বিবিসি রেডিও অফ করুন। ভাষা শহীদদের প্রতি ন্যূনতম সম্মানও কি দেখানো যায় না? নাবিন কিছু বলতে যাবে তার আগেই সিনু চলে আসলো। ও ভ্রু কুঞ্চিত করে বলল, কি হয়েছে? ঝগড়া করছিস নাকি রাইমা? এই ব্রিটিশের 4 নাম্বার। দেখেছিস কথায় কথায় কেমন ইংলিশ ছাড়ে? তোর সাথে তো ঠিকই বাংলায় কথা বলে, তাহলে আমার সাথে ইংরেজিতে কথা বলে কেন? সিনুর প্রচণ্ড হাসি পেল। ও অনেক কষ্টে হাসি থামিয়ে কণ্ঠটা গম্ভীর করে রাইমার কথায় তাল মিলিয়ে বলল, সত্যি তো? এমন করেন কেন ভাইয়া? ও ইংরেজিতে একটু কাঁচা, আর আপনি কিনা ওর সাথে ইংরেজি। রাইমা ভাব নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সিনুর শেষের কথাটা শুনে ও চোখ পাকিয়ে ওর দিকে তাকিয়ে সিনুর পিঠে দুম করে একটা ঘুষি মেরে বলল, বাজে কথা বলবি না সিনু। কে বলেছে আমি ইংরেজিতে কাঁচা? ইংরেজিতে মনে মনে পিএইচডি করা আছে আমার। সিনু পিঠে হাত বোলাতে বোলাতে হাসতে লাগলো। তারপর বলে দিন তো ভাইয়া। নাবিন এক পলক সিনুর হাসতে থাকা মুখটার দিকে তাকিয়ে রাইমার দিকে তাকালো। তারপর শান্ত গলায় বলল, আমার একটা অভ্যাস আছে, কারোর প্রতি প্রচণ্ড রেগে গেলে আমি তার সাথে ইংরেজিতে কথা বলি, বাংলায় আর তার সাথে কথা বলি না। তার মানে আমার প্রতি আপনি রেগে আছেন? নিঃসন্দেহে। কিন্তু কেন? মনে নেই প্রথম দিনই আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন? ওটা তো ভুলবশত হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারিনি আপনি আমার পেছনে ছিলেন। তার জন্য মাফও তো চেয়েছিলাম। তবু কেন রেগে? আমার মন বলেছিল রেগে থাক, তাই। দ্বিতীয় দফায় সিনু আর রাইমা অবাক হয়ে গেল। হুট করে রাইমা ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর একটা কাপকেক নিয়ে ফিরে আসলো। কাপকেকটার উপর আফওয়ান লেখা ছিল। রাইমা কাসুমাসু মুখে নাবিনের দিকে সেটা বাড়িয়ে দিয়ে বলল, এবার অন্তত আমার ক্ষমা গ্রহণ করুন প্লিজ। আচ্ছা, আপনাকে মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার রাগিয়ে দিলে আবারও ইংলিশে কথা বলা স্টার্ট করে দেব। এত বড় উপকার করবেন না দয়া করে, নয়তো আমি বাংলা। ওর কথা শুনে সিনু আর নাবিন হেসে উঠল। দূর থেকে বাস পাখির ন্যায় সাজিদ মুখ দেখেই বোঝা যাচ্ছে ও প্রচণ্ড রেগে আছে। কফির মগটা সশব্দে নিচে রেখে ও হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করলো। ও দাঁতে দাঁত চেপে বলল, আমার বিয়ে না করা অকৃতজ্ঞ বউটা ইতিমধ্যেই আমার জন্য একটা সতীন জুটিয়ে ফেলেছে। জুটিয়েছে তো জুটিয়েছেই, তার উপর কেমন 32 পাটি দাঁত বের করে হাসতেছে আমার সতীনটার সাথে। শুধু বিয়েটা হতে দাও, এর বদলা আমি মেহমেদ ওর দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, হোয়াট এভার, রাস্তার পাগলের মতো এভাবে একা একা কথা বলছিস কেন?
তোর ভাবি আমার সতীনের সাথে হেসে হেসে কথা বলছে। মনে তো হচ্ছে ওই ছেলেকে চিবিয়ে খাই।